ভয়ঙ্কর এক মৃত্যুদূত। ছোট ছোট মাছগুলোকে দলবদ্ধভাবে কোনো এক অদৃশ্য শক্তির মাধ্যমে একেবারে অস্থির করে তুলছে এই সাপের মতো দেখতে প্রাণীগুলো। এই অদৃশ্য শক্তি আসলে বিদ্যুৎ। এই ইল মাছগুলো অদ্ভুতভাবে ওদের নিজেদের শরীরে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে, যার সাহায্যে এতগুলো মাছকে ঘায়েল করছে শিকারের উদ্দেশ্যে। নদী বিধৌত বাংলাদেশের মিঠা পানিতে রয়েছে মোট 3 ধরনের বাইন বা ইল মাছ। না, এই ইল মাছগুলো নিজেদের শরীরে কোনো প্রকার বিদ্যুৎ তৈরি করতে পারে না। মূলত পৃথিবীর কোনো প্রকার ইল বা বাইন মাছই নিজেদের শরীরে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে না। তাহলে এরা তো দিব্যি নিজেদের শরীরে বিদ্যুৎ উৎপন্ন করে। বড় আকারের এমন এক একটি ইল মাছ 600 থেকে 800 ভোল্ট কারেন্ট তৈরি করতে পারে, যা একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য খুবই বিপজ্জনক। একদিকে পৃথিবীতে কোনো প্রকার ইল মাছ নিজেদের শরীরে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে না, এটা যেমন সত্যি, তেমনি এই ইল মাছ নিজেদের শরীরে এমন শক্তিশালী বিদ্যুৎ উৎপন্ন করতে পারে, এটাও সত্যি। তাহলে এটি পৃথিবীর একটি রহস্যময় ও ভয়ঙ্কর স্থান হিসাবে সকলের কাছেই পরিচিত। আর এই বনকে যে আগলে রেখেছে, অর্থাৎ পৃথিবীর এই বৃহত্তম নদী আমাজন নদী হল আরও রহস্যময় এবং ভয়ঙ্কর। এই ভয়ঙ্করতমতার একটি হল এই ইল মাছ। এরা কিন্তু নদীর গভীরে বসবাস করে না, বরং ঘোলা জলের অগভীর স্থানে বসবাস করে। ওরা যেহেতু নিশাচর, তাই দিনের বেলায় জলের আশেপাশে ঝুলে থাকা ডাল পাতায় নিজেকে আটকিয়ে আড়ালে অন্ধকার স্থানে অর্ধ সচেতনভাবে বিশ্রাম নেয়। মাছ, অথচ একেবারে জলের উপরিভাগে থাকার কারণ কি? পূর্ণবয়স্ক একটি ইল মাছ প্রায় 8 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এমন একটি বড় ইলের ওজনও হয় প্রায় 20 কেজি পর্যন্ত। কিন্তু এত বড় একটি মাছের শ্বাস নেবার জন্য যে ফুলকা রয়েছে, তা তুলনামূলকভাবে খুবই ছোট। শ্বাস নেবার কাজটির মাত্র 10 থেকে 20 ভাগ সম্ভব হয় ফুলকার সাহায্যে। অবশিষ্ট 80 থেকে 90 ভাগের জন্য ওদের সাহায্য নিতে হয় সরাসরি বাতাসের। তাহলে ওরা প্রায় পুরোপুরি নির্ভর সরাসরি বাতাসের ওপর। তাহলে তো ফুসফুস থাকবার কথা, কিন্তু আশ্চর্যের বিষয়, ওদের কোনো প্রকার ফুসফুস নেই। ওদের মুখের ভেতর রয়েছে এমন ভাঁজ ভাঁজ অংশ যা রক্তনালীতে পূর্ণ। মুখ হাঁ করে সরাসরি বাতাস হতেই এই অংশগুলোর মাধ্যমে ওরা অক্সিজেন রক্তে প্রেরণ করে। আমাদের দেশের শিং ও মাগুর মাছের ফুলকার পাশে এমন ধরনের ফুলের মতো অংশ রয়েছে, যার মাধ্যমে ওরা বাতাস হতে সরাসরি অক্সিজেন গ্রহণ করতে পারে। ওদের শরীরের দিকে খেয়াল করুন, অনেকটা এগুলোর মতো। আসলেই তাই, ওরা মূলত আমাদের পরিচিত বাইন মাছ বা ইল মাছ নয়, বা প্রকৃত ইল নয়। অনেকটা এগুলোর মতো দেখতে হওয়াতে ওদের নামের সাথে এই ইল নামটি যুক্ত করা হয়েছে। আমাদের পরিচিত ক্যাটফিশ এবং এই ইলেকট্রিক ইল অটোফিসি নামক এক বিশাল গোষ্ঠীর অন্তর্ভুক্ত। বলতে পারেন এরা পরস্পর নিকটাত্মীয়। অর্থাৎ বাইন মাছ ও এই ইলেকট্রিক ইল সম্পূর্ণ ভিন্ন দুটি মাছ। যেহেতু কিছুক্ষণ পরপর এদের খোলা বাতাস হতে শ্বাস নিতে হয়, সে কারণে এরা জলের একেবারে উপরিভাগে থাকার চেষ্টা করে, বিশেষ করে বিশ্রাম নেবার সময়। তাই আমাজনে এমন অগভীর জলাশয় দেখলে সেই জলে হাত দেবার আগে শতবার চিন্তা করা উচিত। চিন্তা তো করতেই হবে। বনের হিংস্র জাগুয়ার থেকে শুরু করে কুমির, এমনকি পিরানহা পর্যন্ত এদের ভীষণ ভয় পায়। স্থলচর প্রাণীরা জল খাবার আগে বা নদী পার হবার আগে শতবার চিন্তা করে। এদের একটি ইলেকট্রিক শকে বড় সড় একটি জাগুয়ার অথবা এই কুমির পর্যন্ত সাময়িকভাবে অবশ হয়ে যায়। তার অর্থ এদের শরীরে সবসময় বিদ্যুৎ পরিবাহিত হয়, আর জল যেহেতু বিদ্যুৎ পরিবাহী, তাই জলে হাত দিলেই শক করতে পারে। এমন ধারণা হয় স্বাভাবিক, কিন্তু বিষয়টা মোটেও এমন নয়।
ওরা ভয় পেলে বা শিকার ধরবার সময় অথবা যোগাযোগ স্থাপনের জন্য, অর্থাৎ নিজেদের প্রয়োজনেই কেবল এমন বিদ্যুৎ তৈরি করে নিজেদের চাহিদা মতো। স্বাভাবিক অবস্থায় মূলত ওরা অন্যান্য সাধারণ মাছের মতোই, কিন্তু যখন ওরা এমন শক্তিশালী কারেন্ট তৈরি করে তখন ওদের নিজেদের শরীর কিভাবে সেই ইলেকট্রিক শক হতে বেঁচে যায়। ওদের সম্পূর্ণ দেহটাই কি বিদ্যুৎ প্রতিরোধী? মোটেও তা নয়। ওদের দেহের মূল অঙ্গ অর্থাৎ মস্তিষ্ক, হৃৎপিণ্ড এবং লিভারের মতো অঙ্গগুলো শরীরের সামনের 20% জায়গার ভেতর থাকে। তাছাড়া শরীরের ভেতর চর্বির স্তর থাকে যা এই অঙ্গগুলো সহ শরীরের অন্যান্য অংশকে বিদ্যুতের হাত হতে রক্ষা করে, অনেকটা ইনসুলেটর বা বিদ্যুৎ কুপরিবাহী উপাদানগুলোর মতো। তাছাড়া ওদের শরীরের সব অংশ থেকে বিদ্যুৎ তৈরি হয় না। লেজের এই অংশের দিক হতে, অর্থাৎ ওদের মোট শরীরের 80% স্থান হতে বিদ্যুৎ উৎপন্ন হয়, যা বিশেষ 3টি অংশে বিভক্ত। এটি হলো মেইন অর্গান, যা সবচেয়ে শক্তিশালী ভোল্টেজ তৈরি করে। এটি হলো হান্টার্স অর্গান, যা উচ্চ ভোল্টেজ তৈরিতে সাহায্য করে। এবং একেবারে লেজের দিকে থাকা এই সাক্স অর্গান দিয়ে ওরা কম ভোল্টেজের বিদ্যুৎ তৈরি করে। ওদের দৃষ্টিশক্তি কিন্তু মোটেও ভালো নয়, তাই ওরা এই সাক্স অর্গানের মাধ্যমে তৈরি কম ভোল্টেজের বিদ্যুৎ ব্যবহার করে এবং এটিকে ওরা রাডারের মতো ব্যবহার করে পথ চলে। বিদ্যুৎ উৎপাদন করতে পারা এই অঙ্গগুলো তৈরি হয় ইলেকট্রোসাইট নামক এই বিশেষ কোষ দিয়ে, যা ছোট বড় হতে পারে না, অর্থাৎ কোষগুলো পেশি কোষের মতো সংকুচিত হতে পারে না, তাই এগুলো বিদ্যুৎ তৈরিতে ব্যবহৃত হয়। আমাদের হার্টেও রয়েছে এমন কিছু কোষ যা বৈদ্যুতিক সংকেত তৈরি করে এবং হৃৎপিণ্ডের আশেপাশের পেশিগুলোকে সংকোচনের জন্য সংকেত পাঠায়। এই কোষগুলো এককভাবে খুব সামান্য ভোল্টের বিদ্যুৎ তৈরি করতে পারে, কিন্তু এমন ছোট ছোট হাজার হাজার কোষ একটির পর একটি সিরিজ আকারে সাজানো থাকে, যার ফলে এগুলোকে একত্র করে ওরা তৈরি করতে পারে উচ্চ মাত্রার ভোল্টেজ। এই কোষগুলোর ভেতরে থাকে পটাশিয়াম আয়ন এবং বাহিরে থাকে সোডিয়াম আয়ন, আর মাঝে থাকে বন্ধ দরজা। তাই মাছটি যখন স্বাভাবিকভাবে থাকে তখন মূলত এগুলো সম্পূর্ণ নিষ্ক্রিয় অবস্থায় থাকে, কারণ দুই পাশের আয়নগুলোর মধ্যে ভারসাম্য ঠিক থাকে। তবে যখন ওরা শিকার করতে চায় বা অন্য কোনো কারণে বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজন পড়ে, তখন ওদের মস্তিষ্কের বিশেষ কেমিক্যাল সংকেত স্নায়ুর মাধ্যমে ওই কোষগুলোতে পৌঁছায়, আর সংকেত পাওয়া মাত্রই এক পাশের দরজা খুলে যায় এবং বাহিরে থাকা সোডিয়াম আয়নগুলো প্রবল বেগে ভেতরে ঢুকে পড়ে। ফলে বাহিরের অংশ তুলনামূলক ফাঁকা হয়ে নেগেটিভ চার্জ এবং ভেতরেরগুলো পজিটিভ চার্জ হয়ে যায়। শুধু তাই নয়, এখানে আয়নগুলোর একটি প্রবাহ তৈরি হয়, আর হাজার হাজার কোষে তৈরি হওয়া এই প্রবাহ তৈরি করে উচ্চ ভোল্টের বিদ্যুৎ। তবে ওরা চাইলে কিন্তু সারাক্ষণ এই ধরনের বিদ্যুৎ তৈরি করতে পারে না। ওরা যে খাবার খায় এবং শক্তি সঞ্চয় করে, সেটি হতে মূলত পুনরায় ওদের শরীর চার্জ হয়। অনেকেই মনে করেন এই মাছ দিয়ে তো আমাদের ব্যবহৃত ব্যাটারিকে চার্জ দেওয়া যায়, কিন্তু বাস্তবতা হলো এটি একটি অবাস্তব চিন্তা। ব্যাটারি চার্জ করতে বা কোনো ডিভাইস চালানোর জন্য প্রয়োজন হয় নিরবিচ্ছিন্ন নির্দিষ্ট মাত্রার বিদ্যুতের, কিন্তু এদের তৈরি বিদ্যুৎ অত্যন্ত অনিয়মিত। তাছাড়া অনেকগুলো মাছকে দিয়ে বিদ্যুৎ তৈরি করা গেলেও এদের বাঁচিয়ে রাখতে যে টাকার খাবার প্রয়োজন, তার থেকেও অনেক কম খরচে আমরা নিয়মিত উপায়ে বিদ্যুৎ তৈরি করতে পারি। আর নৈতিকতার দিক দিয়েও যদি বিবেচনা করেন, তাহলে ওদের সাথে এমন পৈশাচিক আচরণ নৈতিকতার সম্পূর্ণ বিসর্জন বলাই যায়।